মোবাইল দিও নাকি আরেকটা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইমরান পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ফ্রি ক্লাসে সকল অনার্স এবং ডিগ্রির সকল শিক্ষার্থীদেরকে, বিশেষ করে ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে। আজকে আমার সাথে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস অ্যান্ড স্মার্ট টিচার সুশান্ত স্যার আছেন আমাদের সাথে, আর আমি আছি মেহেদি হাসান। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে কথা হবে, মজা হবে, আড্ডা হবে, ফান হবে এবং এই সব কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করব আজকের রাইট ফর্ম অফ ভার্বের যত সমস্যা আছে, যত বিগত সালের বোর্ডগুলোতে আসা প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে এবং কিভাবে অল্প সময়ে খুব সহজে আমরা সেগুলো সমাধান করতে পারি সেগুলো লক্ষ্যেই তোমাদের সাথে আগামী কিছুক্ষণ কাটাবো। তোমরা যে বা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, তোমরা দ্রুত লাইভটি শেয়ার করে দিবে যাতে করে তোমাদের সকল প্রকার বন্ধু বান্ধব সহপাঠীরা আমাদের এই লাইভটি উপভোগ করতে পারেন, তাদের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করতে পারে। আমি এই মুহূর্তে সুশান্ত স্যারকে অনুরোধ করব তিনি যাতে তার অভিব্যক্তি প্রকাশ করেন এবং তোমাদের উদ্দেশ্যে ক্লাসটি সঞ্চালনা করেন। হ্যাঁ, অবশ্যই। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। আমরা তোমাদের সাথে আজকে মেহেদি স্যার বলবো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা এসেছি। আমাদের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দেখো আমাদের গ্রুপে কিন্তু হিউজ পরিমাণ রাইট ফর্ম অফ ভার্বের মেবি আমি মনে করি ক্লাস হয়েছে। কি বলেন মেহেদি স্যার? অনেক ক্লাস হয়েছে। আচ্ছা, যেহেতু অনেকগুলা ক্লাস হয়েছে, আজকে কিন্তু তোমাদের সামনে আবার রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আসছি। কেন নিয়ে আসছি মানে অনেকে বলে কি জানো যে স্যার আমরা তো পড়া ভুলে যাই, স্যার আপনারা যখন থাকেন তখন আমাদের মনে থাকে, এই জন্য আমরা বারবার তোমাদের সামনে চলে আসি যাতে পড়াগুলো তোমাদের মাথায় চলে আসে এই নিয়ে। কিন্তু দেখো তোমাদের আমরা একটা ফ্রি ক্লাসের আয়োজন করেছি, কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, একটু কষ্ট করে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটা একটু দ্রুত শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলে, যাতে আমাদের এই আজকে ইন্টারেস্টিং ক্লাসটা, দেখো আমরা দুইজন স্যার কিন্তু একত্র হয়েছি অনেক দিন পর, তাহলে এই মেগা ক্লাসটা তোমাদের সাথে আমরা এনজয় করব, সকলে যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে তোমরা দ্রুত একটু শেয়ার করে দাও। পাশাপাশি তোমরা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও, আর সবাই একটু যুক্ত হোক, আমরা একটু কলা কৌশল তোমাদের সাথে বিনিময় করি, পরবর্তীতে আমরা আমাদের টপিক্সে চলে যাব। আমাদের টপিকস হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। আর তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিক্সের সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে বলে দাও, আমরা ওই বিষয়টির উপরে প্রায়োরিটি দেবো। আবার কারো যদি মনে করো রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করেছিলে, কোনো সেন্টেন্সগুলো বুঝতে পারো না, এক্সাম্পলগুলো আমাদেরকে কমেন্টে বলে দিবা, আজকে চেষ্টা করব ওইগুলোও তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা সলভ করব আজকের ক্লাসে। সো তোমরা কাল বিলম্ব না করে যে যেখান থেকে দেখছো আমাদেরকে জানিয়ে দাও কে কোথা থেকে দেখছিলে এবং তোমার বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, তোমার প্রোফাইল থেকে এই ক্লাসটি শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দাও। এবং আমরা তো তোমাদের কাছে কিচ্ছু চাচ্ছি না, জাস্ট শুধু একটা শেয়ারের কথা বলছি, তোমরা শেয়ার করে দিবা। যতজন উপস্থিত থাকবে আজকের ভিডিওতে, আজকের লাইভে, প্রত্যেকে একটি করে শেয়ার দিবে যাতে করে আমরা আমাদের ক্লাসটুকু আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এইরকম ফ্রি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারি আগ্রহের সাথে। আর তোমরা যদি শেয়ার না করো তাহলে আমরা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবো না। স্যার আমি একটা কথা বলি, আমরা তো ক্লাসটা নিতে যাচ্ছি তোমাদের, দেখো আসলে এই পেইড বেচের পাশাপাশি কিন্তু স্যার আমরা একটা কথা বলি, আমরা পেইড বেচ থেকে কিন্তু ফ্রি ক্লাস ওদেরকে বেশি নিয়ে বেশি করায়। আমরা দেখি লেখা লক্ষ্য করলে দিনে প্রায় 3 থেকে 4টা দেখো তোমাদের ক্লাস হয়ে যায়। এই যে ফ্রি ক্লাসগুলো যেহেতু অনেক পরিমাণ হচ্ছে, আজকে তোমাদের সাথে ক্লাসটা শুরু করবো। আমি দেখেছি অলরেডি তোমরা 300 আমার সাথে যুক্ত হয়ে গেছো, কিন্তু আমরা 400 না হওয়া পর্যন্ত স্যার আজকে ক্লাস শুরু করবো না। দেখো দেখো এই প্রিয় দাদারা দাদুরা ভাই বোনেরা, তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা দেখতে পাচ্ছ সুশান্ত স্যার অলরেডি একটা স্ট্রাইক গোয়িং অন স্ট্রাইক। সো এই স্ট্রাইক থেকে তাকে যদি তুলে আনতে হয়, তাকে যদি স্মার্ট বোর্ডে নিয়ে যেতে হয়, তাহলে বেশি বেশি যুক্ত হয়ে যাও, সবাইকে মেসেজ করলে পিডিএফ নিতে যাচ্ছি বলছে দিবে, কিন্তু কোনো ধরনের রিপ্লাই পাচ্ছি না, তাহলে এত বেঁচে ভর্তি হলাম কেন স্যার আপনারাই বলেন। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম, আপনাদের যারা পিডিএফ পাচ্ছেন না, হয়তো বা স্যারের অনেক মেসেজ জমে গেছে, আমাদের অফিস স্টাফ দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে, যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, অনেকগুলো রিপ্লাই দিয়ে একটু সময় লাগছে, কিন্তু আপনারা সবাই রেসপন্স পাবেন। আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, যদি কোনো সময় রিপ্লাই না পান বারবার মেসেজ করবেন, দেখবেন বিরক্ত হয়ে এমনি রিপ্লাই তারা দিয়ে দিবে, ঠিক আছে?
বিষয় হচ্ছে আমাদের এখানে অসংখ্য অপারেটর কাজ করছে, প্রত্যেক অপারেটরের যে মনিটর সেখানে প্রায় 5 থেকে 7,000 মেসেজ থাকে। সো একটা মানুষের পক্ষে এতগুলো মেসেজ পড়া পসিবল হয় না। সো আপনাদের যে জিনিসটা করা উচিত, বারবার মেসেজ করেন, আপনাদের একটু কষ্ট হলেও আপনাদের যেহেতু প্রয়োজন, আমাদেরও প্রয়োজন আপনাদের সাথে যোগাযোগ করা, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদি আমাদের এই ত্রুটিগুলোর কারণে আপনারা কষ্ট পেয়ে থাকেন। স্যার আপনার কি অবস্থা বলেন লাইভে? হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি লাইভে কিন্তু মোটামুটি আমার যে এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন অনুযায়ী মনে হচ্ছে কাছাকাছি। স্যার আমাদের আর মাত্র 11 জন দরকার আমাদের স্যার 400 হতে, স্যারের যে এক্সপেকটেশন ছিল তাহলে আশা করি স্যার হয়ে যাবে। 400 কিন্তু already আমাদের কাছাকাছি একটা জায়গায় আমরা অবস্থান করছি। ইনশাআল্লাহ আমরা 400 ফিল আপ হওয়ার সাথে সাথেই আমরা আমাদের ক্লাসে চলে যাব। হ্যাঁ, কিন্তু তোমাদের কিন্তু ক্লাস শেষে কিন্তু সবার জন্য একটা খুব মনে যে আকর্ষণীয় অফার আছে। আমরা কিন্তু এই চমৎকার অফারটা তোমাদেরকে দিব, কিন্তু আমি অফারটা এখন বলতেছি না, ক্লাস শেষে বলবো। কেন? কারণ আমাদের একটা চমক থেকে যাবে, ঠিক আছে না? আর যারা ভালো পারফরমেন্স করতে পারবে তাদের কি আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার আছে। আচ্ছা স্যার ইতিমধ্যে তোমাদের উদ্দেশ্যে 2টি ঘোষণা দিয়েছেন, 2টা চমকের কথা বলেছেন। যদি এই মিস্ট্রিগুলা কি জানতে হয়, তোমাদের যুক্ত থাকতে হবে আমাদের যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ। আচ্ছা, আমরা আর অতিরিক্ত বিষয় যাবো না, আমরা ক্লাসে চলে আসবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 520 আমাদের সাথে জয়েন হয়েছে। তাহলে আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো। আমাদের ক্লাস হচ্ছে কি রাইট প্রোমো ভার্বের উপরে। আজকে রাইট প্রোমো ভার্বের উপরে তোমাদেরকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করাবো। আসলে আমি বলি তোমাদেরকে রুল নিয়ে ডিসকাস করবো না, কেন? রুল নিয়ে হিউজ পরিমাণ দিয়েছি। আমরা তোমাদেরকে আসার মতো আজকে কেবলমাত্র 25টা এক্সাম্পল পড়াবো। তোমরা 100% শিওর থাকতে পারো যদি এই 25টা একবারে বুঝে বুঝে তোমরা সলভটি দেখতে পারো বা দেখো বা বুঝে থাকো, এইগুলা থেকে ইনশাল্লাহ আশা করি এগুলা থেকে কমন পড়বে, এর বাইরে একটাও প্রয়োজন নেই। কিন্তু যদি না বুঝে মুখস্থ করে নাও, কোনো লাভ নেই। বুঝে বুঝে আনসার করতে হবে। দেখা যাচ্ছে আমাদের ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট, হুবহু কমন না পড়ে সেন্টেন্সটা একটু উল্টায়ও দিতে পারে, কারণ অত ভিন্ন দিতে পারে। তাহলে আমাদের বুঝতে হবে যে কী থাকলে কীভাবে বসাবো, কি হবে, এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে। আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট মুখস্থ করার দরকার, এগুলো তো অবশ্যই আমি আছি, মেহেদি স্যার আছে, আমরা তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে এগুলো মুখস্থ করো, এগুলো পড়ো। তাহলে তোমরা কি আমাদের কথা মতো ক্লাসটা করো। আশা করি এই 25টা যারা ক্লাস আমাদের সাথে আজকে করবা, রাইট ফ্রম ভার্ব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখবা আমরা মজার চলে চলে তোমাদেরকে আজকে রাইট ফ্রম ভার্ব টপিকসটাই শেষ করে দিব। আচ্ছা, যাই হোক, আমরা তোমাদেরকে অতিরিক্ত কথা বলে বললাম, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা প্র্যাকটিসে চলে আসি। আমাদের মেহেদি স্যার আপনি প্রথমে শুরু করেন, প্র্যাকটিস দিয়ে স্যার শুরু করি, রুলস না দিয়ে, কি বলেন? আর তোমাদের মেহেদি স্যার তো এই যে স্ট্রাকচার দিয়ে শুরু করছে, আমরা দুজনেই তোমাদেরকে ক্লাসটা নিব। তোমরা কি করবা? বেশি বেশি করে কমেন্ট করবা। আমি দেখতে যাচ্ছি আমাদের সাথে অলরেডি যারা যুক্ত আছো সকলেরই কমেন্ট দেখতে চাই, ঠিক আছে? যাদের যে জায়গায় প্রবলেম থাকবে তোমরা নির্দ্বিধায় কোনো দ্বিধাহীনভাবে আমাদেরকে প্রশ্ন করো, আমরা চেষ্টা করব সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে। আচ্ছা, তোমরা দেখো আজকে আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের বিস্তারিত আলোচনা হবে। রাইট মানে হচ্ছে সঠিক, তোমরা ইতিমধ্যে জানো। এবং ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ। ফর্ম শব্দের অর্থ কি? রূপ। আর প্রিপজিশন অফ এর অর্থ ক্যারি করে হচ্ছে এর। এবং ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, তার মানে হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। বেসিক আলোচনা করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল জানা উচিত ভার্বের বা ক্রিয়ার একটা বাক্যে সর্বোচ্চ কয়টা রূপ থাকতে পারে, তাই তো স্যার? হ্যাঁ, অবভিয়াসলি স্যার যেটা বলছে এটা অবশ্যই মানে মনে রাখবা, ভার্বের তোমাদের একটা ব্র্যাকেটে একটা ভুল ফর্ম দেওয়া থাকবে, এটাকে কারেকশন করে সঠিক ফর্মটা লেখা, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। তার মানে আমরা যেহেতু 6টা ফর্ম পাবো, 6টা রূপে 6টা চেহারায় আমি ভার্বগুলো দেখতে পাবো। স্যার আপনি যদি এই 6টা চেহারাই একটু ওদেরকে দেখান। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে বলছে স্যার আমাদের কমেন্টই তো পড়েন না। জেসমিন, তুমি কি কমেন্ট করেছো আবার রিপিট করে করো, কারণ এত পরিমাণ কমেন্ট আসছে, তুমি উপরে চলে গেছো, ঠিক আছে? আমরা চাচ্ছি আবার তুমি কমেন্ট করো। এই তো স্যার ফার্স্ট ইয়ারের মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং সাবজেক্টটা সাজেশান দিবেন না। আচ্ছা, এটি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। এখন আমাদের কথা হবে ইংলিশ নিয়ে।
আচ্ছা, এখন আমাদের কথা হবে ইংলিশ নিয়ে। অন্য যে পেইড বেচের মানে তোমাদের যে অন্য আদার্স সাজেশন আছে কেবলমাত্র ইংলিশ ব্যতীত, ওইগুলা তোমাদেরকে ইমরান স্যারের সাজেশনগুলো দিবে। এমনও কি কিছুক্ষণ পরে হতে পারে তোমাদের সাথে লাইভে যুক্ত হতে পারে, ঠিক প্রিয় আছে? ভাই বোনেরা, তোমরা জানো গতকালকে আমি এবং স্যার আমরা বিভিন্ন বিভাগের সাজেশন দিয়েছি। আমরা প্রতি রাতে, আমাদের কমিটমেন্ট ছিল প্রতি রাতে আমরা চেষ্টা করব কোনো না কোনো সাবজেক্টের সাজেশন দেওয়ার। ইনশাল্লাহ আজকেও পাবে। আমরা তোমাদেরকে নিরাশ করব। যাদের সাজেশন দরকার আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আচ্ছা স্যার, আমরা ওদের সাথে বেসিক পার্ট প্রয়োজন নাই, আমরা জাস্ট ওদের পরীক্ষা যেহেতু মানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ সেন্টেন্স প্র্যাকটিস করা। এই সেন্টেন্সের মধ্যে স্যার আমাদের একটা কাজ করতে হবে, রুলসগুলো আমরা লিখে দিব যে কোথায় কেন কি হয়েছে, হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটু বলে দিব। আমরা প্রথম থেকেই স্যার শুরু করি। আচ্ছা, তাহলে আমি প্রথম উদাহরণটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে দেখেন প্রথম মত আমরা এখানে কি পাচ্ছি একটু দেখেন। এখানে দেখেন আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প। এইখানে দেখেন এই যে ক্যান নট হেল্প যে শব্দটা আছে, এইটা না, শুধু আপনি যদি দেখেন ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, অথবা আপনি যদি দেখেন উড ইউ মাইন্ড, অথবা আপনি যদি দেখেন হোয়াইল, অথবা আপনি যদি দেখেন প্রিপজিশন, অথবা আপনি যদি দেখেন যে একটা ভার্ব আছে তারপরে মেইন ভার্বের পরে আরেকটা ভার্ব আছে, হ্যাঁ এই সবগুলোর পরে আপনি কি দিবেন? ভার্ব প্লাস আইএনজি, কি দিবেন? ভার্ব প্লাস আইএনজি। কথাটা ক্লিয়ার কিনা একটু রেসপন্স করে জানান। স্যার অবশ্যই কমেন্টগুলো, হ্যাঁ অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখতেছি। এই তো স্যার আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি, আশা করি এই কথাগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের বাক্যে দেওয়া আছে ক্যান নট হেল্প। আমাদের যদি ক্যান নট হেল্প স্যার বলেছে কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে পেয়ে থাকো তোমরা মাস্ট বি আইএনজি করবা। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে সকলেই বলে দাও উত্তরটা কি হবে, কমেন্টে একটু জানাও। আমরা জানতে চাই উত্তরটা কি হবে। প্রিয় ভাই বোন আনসার করো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই উত্তর দিয়ে দিছো, কিন্তু যারা দেও নাই দ্রুত একটু উত্তরগুলো বলে দাও। এই তো অনেকে লিখেছে লাফিং, আইএনজি যুক্ত হবে। গুড, সবাইকে যারা সঠিক উত্তর দিচ্ছে স্যার একটু আনসার লিখে দেন, অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। LAUGHING, লাফিং। উচ্চারণটা কি হবে? লাফিং। আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি করব। ওকে স্যার, আমি আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি। এটা যে দিয়েছেন এটার প্রেক্ষিতে তাদেরকে আরেকটা উদাহরণ একটু দেখানোর চেষ্টা করেন তো স্যার। জি স্যার আরেকটা এক্সাম্পল দেন এই সম্পর্কে। আচ্ছা, এইটা দিয়ে যদি আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে আমি যদি বলি, ধরো আমি লিখলাম উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে দিলাম হেল্প, এখানে ভার্ব দিলাম ওপেন, দ্য উইন্ডো। এখানে ভার্ব দিলাম ওপেন দ্য উইন্ডো, অথবা ডোর দিলাম। এখন একটু খেয়াল করেন, এইখানে একটু বাক্যটা একটু খেয়াল করেন। আমরা দিলাম কি? উড ইউ মাইন্ড। এই বাক্যটাতে কি আছে একটু খেয়াল করেন তো। উড ইউ মাইন্ড, এরপর একটা ভার্ব আছে ওপেন, তারপর দেওয়া আছে ড্যাশ দা ডোর, ওপেন দা ডোর। তাইলে এই উড ইউ মাইন্ড থাকলে আমরা কি করব বলেন তো? উড ইউ মাইন্ড থাকলে কি করব বলেন? আনসারটা কি হবে একটু আনসার করেন। হ্যাঁ এটা প্রি ক্লাস, অনেকেই লিখতেছে আমাদের উত্তরটা ওপেনিং। গুড সবাইকে। তাহলে সকলে উত্তরগুলো দিতেছো। আমি চাচ্ছি যারা যুক্ত আছে সবাই উত্তরগুলো একটু বলো। তাহলে কি হবে? স্যার বলেছে উত্তরটা যেহেতু উড ইউ মাইন্ড দিয়েছে তাহলে উত্তর হবে ওপেনিং। কেন? এটা থাকলে আমরা আইএনজি বসাবো। আশা করি রুলসটা আপনারা সকলেই বুঝতে পারছেন। যদি সকলেই বুঝে থাকেন তাহলে কমেন্টসে একটু ডান লেখেন, তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার। যদি না বুঝে থাকেন আবার রিপিট করবেন। আপনারা কে কে বুঝতে পেরেছেন একটু ডান লেখেন অথবা ওপেনিং লেখেন, ডান অথবা ওপেনিং। ওকে, আমরা যদি এর পরের উদাহরণটাতে যাই, দেখেন প্রিয় ভাই বোন, এর পরের উদাহরণটাতে যদি আমরা যাই, স্যার এটা সম্পর্কে আমি একটু বলি। দ্বিতীয় সেন্টেন্সটা সম্পর্কে তোমাদের মোস্ট কিছু ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। যেমন দেখো, আমরা এই সেন্টেন্সটা পড়ার ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা আমরা ইমাজিনেশন করব, আমাদের এই বাক্যে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এই বাক্যে একটা স্পেশাল ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আশা করি যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছিলেন, রুলসগুলো দেখেছিলেন, তারা অনেকেই ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা একটু দেখি এই বাক্যটার ক্ষেত্রে স্যার স্পেশাল একটা ওয়ার্ড দেওয়া আছে ইয়াস্টারডে। আমরা দেখতে পাচ্ছি ইয়াস্টারডে। তাহলে তোমাদের কতগুলো এরকম স্পেশাল ওয়ার্ড শিখতে হবে। যেমন আমাদের এরকম ইয়াস্টারডে দেওয়া আছে, কমন কিছু ওয়ার্ড, এত বেশি দরকার নেই। কোনো বাক্যে
থাকে অ্যাস্টারডে, যদি দেখতে পারো অ্যাগু, অথবা থাকতে পারে ওয়ান্স, ঠিক আছে না, অথবা থাকতে পারে লাস্ট। এই শব্দগুলাই বেশি পরীক্ষায় আসে। এই 4টা শব্দ থাকলে বাক্যে তোমরা চোখ বন্ধ করে ভার্বের টু বসিয়ে দিবে। এখন আমাকে অবশ্যই প্রশ্ন করবে, স্যার ভার্বের টু মানে কি? তাহলে ভার্বের টু মানে হচ্ছে ফার্স্ট ফর্ম। ভার্বের টু মানে কি ফর্ম? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম যেটা আছে সেটা দিয়ে আপনারা আনসার করবেন। আমরা জানি ভার্বের নরমাল 3টা ফর্ম হয়, বি1 বা প্রেজেন্ট ফর্ম, আর ফার্স্ট ফর্ম বা বি2, এবং বি3 বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই যারা আমাদের বইটা নিয়েছেন ইমরান সাজেশনে, তাদের এই সেন্টেন্সটা কিন্তু উত্তরে ভুল আছে। উত্তরে ডিড দেওয়া, ডিড কিন্তু হবে না, মাথায় রাখবেন, ডিড হবে না। এটার উত্তর হবে কি? ওয়েন্ট। গো এর ফার্স্ট টেন্স কি হবে স্যার? ওয়েন্ট। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ওয়েন্ট। আশা করি সকলেই ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ স্যারকে, সুশান্ত স্যার, সুন্দর করে রুলসটি বুঝিয়ে দেওয়ার জন্য। অতীতকাল বোঝাতে পারে এরকম যতগুলো শব্দ আছে বাক্যে ব্যবহৃত হলে, যতগুলো শব্দ বাক্যটাকে টোটালি অতীতকাল বোঝায়, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি? বি2 ইউজ করি। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি যদি 3 নাম্বার রুলসটা নিয়ে আলোচনা করি স্যার, তাহলে আমি কি যাবো স্যার 3 নাম্বার রুলে? হ্যাঁ, অবভিয়াসলি 3 নাম্বার সেন্টেন্সটা তোমরা একটু দেখো। এটার মধ্যে আরেকটা নতুন রুলস এসেছে, এই রুলসটা স্যার বলে দিবে, পাশাপাশি তোমাদেরকে আনসারটাও বলে দিবে কি হতে পারে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখানে কি আছে? উইশ আছে। পুরো বাক্যে তোমরা যদি উইশ দেখো, উইশ উইশ মানেই তোমরা 2টা জিনিস খেয়াল রাখবে। উইশ দেখা মাত্রই 2টা জিনিস খেয়াল রাখবা। কি খেয়াল রাখবা? বি ভার্ব আছে কিনা, বি ভার্ব আছে কিনা। উইশ থাকলে কি দেখবা? বি ভার্ব আছে কি না, বি ভার্ব আছে কিনা। বি ভার্ব থাকলেই ওয়্যার, বি ভার্ব থাকলে একেবারে টুটস্থ মুখস্থ অন্তস্থ কলিজা অস্ত করে রাখবা। বি ভার্ব মানেই ওয়্যার, বি ভার্ব মানেই ওয়্যার। আর বি ভার্ব নাই, বি ভার্ব নাই, কুড দিবা, কুড দিবা। বি ভার্ব নাই কি দিবা? কুড। বি ভার্ব নাই, কুড দিবা। বি ভার্ব নাই, কুড। বি ভার্ব আছে কি দিবা? ওয়্যার। স্যার আমি কি বলছি? অবভিয়াসলি যে বি ভার্ব না থাকলে আমরা বলছি, বি ভার্ব থাকলে কি বসাবো? অবশ্যই ওয়্যার বসাবে। হ্যাঁ, দেখো স্যারের একটু দেখো ক্লাসটা, তাহলে আশা করি বুঝতে পারবে। এখন তুমি একটু খেয়াল করো, এই যে দেখো এখানে কি আছে? আই উইশ, আই, তারপরে সিং আছে। এখানে কি বি ভার্ব আছে ভাই? বলেন তো এখানে বি ভার্ব আছে কিনা? বি ভার্ব নাই, বি ভার্ব নাই, কুড হবে। বি ভার্ব নাই, কুড। বি ভার্ব নাই, কুড। আর বি ভার্ব থাকলে কি দিতাম? বি ভার্ব থাকলে আমরা ওয়্যার দিতাম। তার মানে আমরা এখানে কি দিব? কুড দিব, কুড, কুড, কুড দিব। তাহলে কি দিব? কুড সিং, কুড সিং, কুড সিং। ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন। অনেকেই বলতেছে হ্যাঁ অলরেডি আমরা পাচ্ছি কুরসিং, কুরসিং, কুরসিং। অনেকেই উত্তর করছেন কুরসিং। ধন্যবাদ। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্ট করেন, ডান লেখেন। তারা একটু ডান লেখেন, তারা একটু ডান লেখেন। বিষয়টা ক্লিয়ার কিনা একটু ডান লেখেন ভাই। আপনারা কি বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা স্যার, সবাই ডান, অলরেডি অনেকেই ডান লিখছে। হ্যাঁ, আপনি যদি এর পরেরটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আর পরের রুলটা আমি একটু দেখাই। দেখো তোমাদের ইপ আছে, সরি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমি বলি, আমি দেখো এই টপিকসটা একটু ভালোভাবে একটু আলোচনা করে দিই। যা দাস আমি এই ইপযুক্ত 3-4টা উদাহরণ আমাদের আছে। আমি কেবলমাত্র কয়েকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিব। ইপযুক্ত সবটি আমি ক্লিয়ার করে দিচ্ছি, পরবর্তীতে স্যার পরবর্তী টপিকসে আবার তোমাদের সাথে ডিসকাসে আসবে। দেখো স্যার কমেন্টগুলো দেখতেছে, আমরা একটু ইপযুক্ত সেন্টেন্সগুলো তোমাদের একটু বুঝিয়ে নিই আগে কীভাবে দিবা, পরবর্তীতে আমরা উদাহরণগুলো তোমাদেরকে সলভ করে দেব। আমি বলি তোমাদের একটা কথা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়টা ইফযুক্ত সেন্টেন্স একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় থাকবে একটা সেন্টেন্স, এটা তুমি 100% চিন্তা করে দেখো। তাহলে আমরা যদি দেখতে পাই কি যুক্ত সেন্টেন্স আমরা বলেছি ইফযুক্ত সেন্টেন্স। কি যুক্ত সেন্টেন্স? ইফযুক্ত সেন্টেন্স। স্যার ইফযুক্ত সেন্টেন্স কয় ধরনের হয়? 3 ধরনের হয়। আমরা এত গ্রামার এটা কোন টপিক্সের এটা বোঝার দরকার নাই, সহজে মনে রাখবো। ইফযুক্ত সেন্টেন্স 3 ধরনের, মানে এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে আমি ইফযুক্ত সেন্টেন্স 3 ধরনের আমি একটু লিখতেছি, দেখেন সকলেই আশা করি বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি কয় ধরনের ইফযুক্ত সেন্টেন্স আছে? 3 ধরনের সেন্টেন্স আছে। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার 3 ধরনের সেন্টেন্স কিভাবে আমরা চিনবো? 3টার মধ্যে তো ইফ কথা কি থাকবে? কমন থাকবে। আমরা যদি দেখি ইফের পরে ভার্বের 1 দেওয়া আছে, একবার মানে খুবই গুরুত্ব সহকারে, ইফের পরে কি থাকবো? ভার্বের 1, অথবা কি থাকতে পারে ইফের পরে ভার্বের 2, অথবা কি থাকতে পারে ইফের পরে হেড প্লাস ভার্বের 3। এই যে আমরা 3টা স্ট্রাকচার আমি বলেছি, এগুলা কিন্তু আমাদের দেওয়া থাকবে। কি থাকবে? দেওয়া থাকবে। আমি কি বলেছি?
ইপের পরে ভার্বের ওয়ান হতে পারে, ইপের পরে ভার্বের টু হতে পারে, ইপের পরে হতে পারে হেড প্লাস ভার্বের থ্রি। এইগুলা যদি দেওয়া থাকে, এখন অনেকের কোয়েশ্চেন হবে স্যার এইগুলা দেওয়া থাকলে আমরা উত্তর হিসাবে কি নিতে পারি? তাহলে আমি একটু বলে দিই, যদি দেখেন ইপের পরে ভার্বের ওয়ান আছে তাহলে আপনারা উত্তর দিবেন উইল। কি দিবেন? উইল। উইলের পরে কি দিবেন? ভার্বের ওয়ান। উইলের পরে স্যার ভার্বের ওয়ান। তাহলে এর পরবর্তীতে আমরা যদি দেখি ইপের পরে যদি দেখি ভার্বের টু, কি ভার্বের টু, তাহলে আমাদের উত্তর হবে উড। উত্তর হবে কি? উড। অনেকে উডের পরে ভার্বের টু লেখেন না, উডের পরেও কি হবে? ভার্বের ওয়ান। তাহলে আমরা বলেছি ভার্বের টু থাকলে ইপের পরে স্যার আপনাকে একটা কমেন্ট পড়তে বলবো। আচ্ছা আমরা তাহলে কি বলেছি? আপনারা যারা আছেন আচ্ছা একটু সামনে দেখি ইপের পরে ভার্বের টু থাকলে কি হবে? উড প্লাস ভার্বের ওয়ান। যদি কোনো সময় ইপের পরে, কার পরে আমরা দেখতে পাই ইপের পরে যদি হেড প্লাস ভার্বের থ্রি থাকে তাহলে উত্তর হবে উড হ্যাভ। উত্তর কি বসাবেন? চোখ বন্ধ করে উড হ্যাভ বসিয়ে পরবর্তীতে ভার্বের থ্রি, ভার্বের থ্রি। এই যে আমাদের এই ফাংশনগুলো হচ্ছে উত্তর, এইগুলো আমরা লিখবো আনস। তাহলে এইগুলা লিখবো আনসার, আর এইগুলা কি আমাদের দেওয়া থাকবে, এগুলা কি বলেছি? দেওয়া থাকবে। তাহলে এটার প্রেক্ষিতে যদি আমি তোমাদেরকে একটা সেন্টেন্সের কথা বলি, তোমরা একটু দেখতে পারো। যেমন আমি বললাম ইফ, ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইফ ইউ কাম, আই ড্যাশ গো। এই তো আমি একটা সেন্টেন্স দিয়েছি। তাহলে একটু তোমরা লক্ষ্য করো মনোযোগ সহকারে, দেখো কি দেওয়া আছে? ইফ দেওয়া আছে। ইফের পরে ভার্বের কি দেওয়া আছে? ওয়ান দেওয়া আছে। যেহেতু ওয়ান দেওয়া আছে, উত্তর কি হবে যদি আমরা দেখি? উইল প্লাস ভার্বের ওয়ান। তাহলে দিয়েছি উত্তর হবে উইল গো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। স্যার আপনি তো অনেকগুলা বুঝাই নিচ্ছেন, আমরা তো সেন্টেন্স প্র্যাকটিস করছি। তাহলে আমি সেন্টেন্সে এখন চলে যাই, কারণ এই টাকচারটা দিলে তোমরা অটোমেটিকলি 3 থেকে 4টা সেন্টেন্স শেষ হয়ে যাবে। স্যার এখন আমরা টাকচারে সেন্টেন্সগুলোতে আসার চেষ্টা করি, দেখি কি হয়, তারা কতটুকু ধরতে পারতেছে। আচ্ছা তোমরা কি এই যে স্যার যে মাত্র রুলসটা নিয়ে কথা বলেছে এটা কি ক্লিয়ার কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ, উইল গো অনেকেই লিখতেছো উইল গো গো, যারা উইল গো লিখেছো সবার বলে। আচ্ছা তাহলে আমরা আশা করি সকলেই মোটামুটি টপিকসটা কি করতে পারছো, বুঝতে পারছো। তাহলে এখন আমরা একটু দেখি, দেখো কি দেওয়া আছে স্যার? ইফ। স্যার ইফ তো দেওয়া আছে, কিন্তু ইফের পরে কি দেওয়া আছে স্যার? ভার্বের টু। ইফের পরে কি দেওয়া আছে? ভার্বের টু। স্যার উত্তরটা কি হতে পারে? তার মানে হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম স্যার বলেছিল যে ইফের পরে যদি ভার্বটা বি2 হয় তারপরে আমরা যে কাজটা করব, আমরা উড অথবা কুড অথবা মাইট দিব, উড অথবা কুড অথবা আমরা মাইট দিব, মাইট তারপরে বি1 আমরা যোগ করে দিব, তাইলে আমার বাক্যটা আনসার হয়ে যাবে। তার মানে উড কুড এগুলোর পরে আমি যেটা নিব এখানে বাকি কি আছে? হ্যাভ। আমরা কি করব? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, আমরা যেটাই দেই ইনশাআল্লাহ আমার আনসারটা হয়ে যাবে। আচ্ছা স্যার আবার আরেকটা এসেছে ইফযুক্ত সেন্টেন্স। আচ্ছা তাহলে এই বাক্যটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো এইখানে স্যার একটু আগে বলছিল যে জিনিসটা যে যদি হেড প্লাস বি3 থাকে, আমি যদি এই ইফ যুক্ত বাক্যটা নিয়ে আমি একটু কথা বলি স্যার, আমি একটু কথা বলতে পারি কি? হ্যাঁ অবভিয়াসলি। আমি তোমাদেরকে আরেকটু যদি কাস্টমাইজ করে এই জায়গাটা যদি একটু কাস্টমাইজ করে বলি, স্যারের একটা ইফ আমি রেখে দিলাম, স্যারের 3টা ইফ আমি বাদ দিয়ে দিলাম। কারণ হচ্ছে তোমাদের এইখানে এত ইফ মনে রাখা তোমাদের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল মনে রাখার দরকার নাই। তোমরা যারা এখানে দাদা বা দাদুরা আছো অথবা বাচ্চার মায়েরা আছো, বাচ্চার বাবারা আছো, তোমাদের এত গ্রামার শিখে লাভ নাই। তোমরা কষ্ট করে পড়ছো এতদিন, জাস্ট অনার্সটা পাস করা দরকার, সেইটার জন্য বলি। আগে দেখবা অর্থাৎ এই ইফ যুক্ত বাক্যটা কয়টা বাক্য ক্যারি করবে? ইফটা 2টা বাক্য ক্যারি করবে, তাই তো স্যার? আগের বাক্যটাতে যদি 1 নাম্বার দেখো, পরে বসায় দিবা ক্যান, ক্যান অথবা কি দিবা? মে অথবা উইল, ক্যান অথবা মে অথবা উইল। স্যার যে কথাটা বলছিল এইটাই আমি জাস্ট এইভাবে লিখলাম আর কি। তুমি দেখবা ইফ এর সাথে যে বাক্যটা আছে এটা যদি বি2 হয় তারপরে দিবা কি? এই ক্যানের জন্য দিবা কুড, ক্যানের জন্য কি দিবা? কুড। এই মে এর জন্য কি দিবা? মাইট, মে এর জন্য কি দিবা? মাইট। এবং উড এর জন্য, উইল এর জন্য কি দিবা? উড। আর এই বাক্যটাতে তুমি যদি কোনো হেড দেখো, কি দেখো? হেড দেখো, তারপরে তুমি কি দিবা? এই উডের পরে একটা হেড লাগাই দিবা, মাইটের পরে একটা হেড লাগাই দিবা, বা উডের পরে একটা হেড লাগাই দিবা। জাস্ট কি করবা? একটা হেড লাগাই দাও অতিরিক্ত। যদি হেড থাকে, যদি হেড থাকে তাহলে হেড লাগাই দিবা, হেড থাকলে কি লাগাই দিবা? একটা হেড লাগাই দিবা। এখন যে কাজটা হইছে এখানে দেখো, এখানে কি আছে? ইফ।
ইফ যুক্ত বাক্যটার পরে দেখি তো আমরা এখানে ভার্ব হিসেবে কি আছে হেড। আচ্ছা আমি একটু কমেন্ট নিতে চাই এই হেড ভার্বটা কয় নাম্বার, হেড ভার্বটা কয় নাম্বার, আমি একটু কমেন্টটা দেখতে চাই হেড ভার্বটা কয় নাম্বার। নাম্বারগুলো একটু একটু আমাকে একটু জানাও যে নাম্বারটা এই হেডের নাম্বার কত, এটা কি B1 নাকি B2 নাকি B3? আচ্ছা ঋতু ইসলাম আচ্ছা কমেন্ট করেছে, আচ্ছা দেখো আমরা দুজন স্যার আছি এই জায়গায়, আমরা দুজনই কিন্তু বিবাহিত, ঠিক আছে, আমরা দুজনই কিন্তু মেরিড, এই নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, আমরা আসলে পড়ার টপিকস নিয়ে কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। তাহলে তোমরা একটু দেখো স্যারের কিন্তু দুটা বাচ্চা আছে, ঠিক আছে। তাহলে তোমরা এই নিয়ে কোনো কমেন্ট নাই, আমরা পড়া নিয়ে কমেন্টে আসবো, ঠিক আছে। আমরা যদি শুনে তাহলে আমার টিপনা দিব, বুঝছেন বিষয়টা। আচ্ছা। সুতরাং হ্যাঁ এইগুলো থেকে একটু দূরে থাকেন। হ্যাঁ আমরা একটু রুলসে যে আমি বলছিলাম এই যে হেড, এই হেড ভার্বটা কি B1 নাকি B2 নাকি B3 আমি সেইটা জানতে চাই। এটা কয় নাম্বার, এটা কি B1 নাকি B2 নাকি B3, এটা কয় নাম্বার আমাকে বলেন একটু। স্যার কেউ কি কমেন্ট করছে এটা কয় নাম্বার? হ্যাঁ অবশ্যই এটা বলেছে অনেকে ভার্বের 2। এটা হচ্ছে ভার্বের 2। এখন এটা ভার্বের 2 কিনা আমি একটু দেখি তো, ভার্বের 2 কিনা একটু দেখি। রাইট টু ভার্ব পড়ানো হচ্ছে আপনাদের। তো ভার্বের 2 কিনা একটু দেখি তো। আচ্ছা এই যে দেখলাম B1, এই যে দেখলাম B2, এই যে দেখলাম B3, এই যে দেখলাম B3। এখন এইখানে দেখেন আমি লিখলাম এখানে হেড অথবা লিখলাম হচ্ছে হেড, আর এখানে লিখলাম হেড, আর এটা 3 নম্বরে লিখলাম হেড। এখন বলেন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে B2 তেও হেড বসে, B3 তেও হেড বসে। এখন কেন আপনার কথাটা আমি নিব, কেন এটা B2 এটা কেন B3 না? আমি যদি B3 বলি তাহলে কি সমস্যা? স্যার এখানে ওদের আনসারটা আগে শুনি কি বলে। আমরা জানি হেডের B2 এবং B3 দুইটাই কি হয়, হেড হয়। এখন এটা B2 নাকি B3, আমি কেন এটাকে B2 বলবো বা কেন এটাকে B3 বলবো? আমি আনসার চাই, সবার কাছ থেকে আনসার চাই। আমরা বলছিলাম আজকের ক্লাসে আমরা কি করব, অসংখ্য মজা করব, ফান করব, এইগুলোর মাধ্যমে আমরা শিখব যে কিভাবে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হয়। কেউ কি আনসার করতে পারছে স্যার? আচ্ছা হ্যাঁ অনেকেই উত্তর অলরেডি দিয়েছে। আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ আশা করি স্যার যেটা তোমাদেরকে পড়িয়েছে বুঝতে পারছো। আচ্ছা স্যার আমরা দ্বারা উত্তরগুলো মোটামুটি সকলেই দিতেছে। আচ্ছা স্যার আমরা আনসারগুলো শেষ করি, আমাদের তো অনেকটি টপিকস। আর একটা স্যার আপনাদেরকে বলছি একটু স্লোলি মোশনে ওদেরকে একটু বুঝিয়ে দেন, তো তাড়াহুড়া হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক বলো তো এটা কি B2 নাকি B3, এটা আমি জানতে চাইছিলাম। দুইটাই তো হেড, তাহলে এটাকে আমরা B2 বলবো না স্যার, এটাকে আমরা B2 বলবো নাকি B3 বলবো? কি বলবো এটাকে স্যার, এটাকে কি বলা যায় বলেন তো? এটাকে আমরা B3 বলবো না। কি বলবো না? B3 বলবো না, B3 বলবো না। কেন বলবো না? এখন কথা হচ্ছে কেন বলবো না। B3 হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা কথা? 3টা কথা। কয়টা কথা? 3টা কথা। হ্যাঁ এই দেখবেন জামাইরা কুশা করে কয় কথা বইলা দেয়? 3 কথা। তো 3টা কথা বইলা দিব। এইখানে B3 হওয়ার জন্য 3 কথা বইলা দিবে। এক হচ্ছে হে, আরেক হচ্ছে হেস, আরেক হচ্ছে হেড। এই 3 কথা যদি না থাকে তাহলে এটা কি হবে না? B3 হবে না। এই হেডের আগে থেকে তো হেড হেস হেড আছে কিনা আরো, যেহেতু নাই তার মানে এটা কয় নাম্বার হবে? এটা কয় নাম্বার হবে? এটা হবে B2। এরকম অসংখ্য ভার্ব আছে যেগুলোর B2 এবং B3 একই। আমি যদি লিখি বাই, B-U-Y বাই, এটা B2 হচ্ছে বট, B-O-U-G-H-T বট, এটা B3 কি বট, B-O-U-G-H-T বট। এটাকে B3 তখনই বলবো যখন এটাকে হেড অথবা হেস অথবা হেড থাকবে। বুঝতে পারছেন কি? যেমন বাই গট গট, ফাইট গট গট, গেট গট গট, ক্যাচ গট গট, এরকম 2 নাম্বার এবং 3 নাম্বার অসংখ্য ভার্ব আছে যেগুলো 2 নাম্বার এবং 3 নাম্বার একই রকম। কোনটাকে 2 নাম্বার এবং কোনটাকে 3 নাম্বার বলবেন এটা কি বুঝতে পারছেন কি? সবাই কি বুঝতে পারছেন? ওকে কোন নাম? আচ্ছা তাইলে ওকে 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 তাইলে এইবার দেখেন, তার মানে এইটা যদি B2 হয়, আমরা বলছিলাম যে এই আগেরটা যদি B2 হয় তাহলে আমরা কি দিব? কুড দিব অথবা মাইট দিব অথবা উড দিব। তার মানে আমরা এখানে কি লিখব? এই টাইপ আছে, টাইপটার আগে আমরা কি লিখব? হ্যাঁ কুড, কুড অথবা মাইট অথবা অথবা উড, অথবা কি লিখব? উড, উড দিব। তাইলে আমার বাক্যটা সঠিক হয়ে যাবে। স্যার আমি কি ঠিক বলছি কিনা? হ্যাঁ অবশ্যই সেন্টেন্সটা এটাই বলবে স্যার যেটা বলছে। আচ্ছা এরপরে যদি আমরা 8 নাম্বার সেন্টেন্সটা স্যার কমেন্টে একজন একটা সেন্টেন্স লিখে দিয়েছে, স্যার এটা একটু যদি সলভ করে দিতেন। কোনটা? এই যে একটা টমরু দিয়ে একটা সেন্টেন্স এসেছে। আচ্ছা স্যার
শুধু খালি মেয়েদের কমেন্টগুলো পড়েন না, অনেকে বলতে শুধু মেয়েদের কমেন্টগুলো নিচ্ছেন বেছে বেছে। স্যার আমি কিন্তু এই ধরনের সময় চাই না, আপনার ছেলেদের কমেন্টগুলোও নিয়েন, ঠিক আছে? কোথায়? আমি তো ছেলেদের কমেন্ট পাচ্ছি না। এই যে মেহেদী হাসান বাবু বলতেছেন হচ্ছে কোন টপিকের স্যার, আমরা অলরেডি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি। দেখেন মেহেদী স্যার আপনার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছি না। আচ্ছা মেহেদী কিছু প্রবলেম হচ্ছে, আমার কি মাইক্রোফোন জনিত কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু বলেন, কথা কি গের গের করছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলেন। আচ্ছা ইতিমধ্যে আমাদের কাছে এখানে কমেন্ট আসছে, জি স্যার বুঝছি। আচ্ছা আরেকবার বোঝান। হ্যাঁ উড টাইপ, গুড উড টাইপ, ঠিক আছে। আচ্ছা তাইলে এইবার আমরা সামনে আসেন, সুশান্ত স্যার একটু সামনে আসেন। হ্যাঁ শুড মিস, এখানে আমরা মিসের তো বাক্য পড়াই নাই মেবি, ঠিক আছে। আচ্ছা এরপরের বাক্যটা নিয়ে স্যার একটু কথা বলেন। ও আচ্ছা এই বাক্যটা নিয়ে কথা বলছেন নাকি? আমরা এটাতে এখন 10 নাম্বার সেন্টেন্সে এখনো যাই নাই। আমরা যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে 8 নাম্বার। এখন আমরা কথা বলবো কত নাম্বারটা নিয়ে? 8 নাম্বার। স্যার 8 নাম্বার সেন্টেন্সটা যদি একটু বুঝান। হ্যাঁ আচ্ছা অবশ্যই। আচ্ছা তোমাদেরকে দেখো আমি একটা টাকচার লিখে দিচ্ছি। আশা করি মেহেদী স্যারের ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগতেছে, যে মেহেদী স্যার খুব সুন্দর করে বোঝাচ্ছে। আসলেই স্যারের মানে বোঝানোর যে সিস্টেমটা আশা করি সকলেই বুঝতে পারতেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে বলবো, স্যার তোমাদেরকে বলো যাদের সমস্যা হচ্ছে বলো, আমরা আবার একটু তাড়াতাড়ি বলছেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আসলে আমরা যখন ক্লাস করাই তখন আমাদের ক্লাসে একটা ফ্লো থাকে, আর তোমরা যদি বলো আমরা আস্তে আস্তে কথা বলতে অবশ্যই পারবো, ঠিক আছে। ওকে 8 নাম্বারটা ওয়ার হবে, অনেকেই অলরেডি আনসার করে ফেলছে স্যার, অলরেডি আনসার করে ফেলছে। 8 নাম্বার 8 এটার আনসার অলরেডি করে ফেলছে, এটার আনসার অনেকেই করছে হচ্ছে ওয়ার। আচ্ছা দেখো তোমাদের 8 নাম্বার তো অনেকেই করে বলছো, 8 ব্যতীত আর দুইটা সেন্টেন্স আমি তোমাদেরকে বোঝাই দিই, আর বাকিগুলো তোমাদের সাথে মেহেদী স্যার আলোচনা করবে, আমি মেহেদী স্যারের সাথে থাকবো, কোনো টেনশন নেই, আমরা দুজন মিলে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা তোমরা একটু মনোযোগ সহকারে আমি যে দুটা টাকচার বলছি এই দুটা টাকচার দিয়ে তোমাদের অবশ্যই দুটা উদাহরণ এই জায়গায় দেওয়া আছে, তোমরা একটু দেখবা, আশা করি এই দুটা সেন্টেন্স তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কি উদাহরণটা হতে পারে? তোমাদের দেখো দুটা শব্দ পাইবা এরকম সেন্টেন্সে, যেমন আমি দিয়েছি ফর, কি নিয়েছি ফর অথবা সিন্স। দেখবা কোনো বাক্যে যদি ফর এবং সিন্স এই কথাটা দেওয়া থাকে, কি বলেছি শিক্ষার্থী বন্ধুরা? ফর এবং সিন্স এই রকম দুটা বাক্য তোমাদের জন্য উদাহরণ দেওয়া আছে, আমি দুটাই তোমাদেরকে এই রুলটা দিয়ে সলভ করে দেবো। দেখো একটু ভালো করে বুঝো, কি বলেছি? কোনো বাক্যে যদি ফর এবং সিন্স দেওয়া থাকে তাহলে তোমরা যে কাজটা করবা, ফর এবং সিন্স দেওয়া থাকলে উত্তর হিসাবে নিতে পারো হ্যাভ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এর পরবর্তীতে করতে পারো ভার্বের সাথে আইএনজি। আচ্ছা আমি আবার একটু বলি তোমাদেরকে, দেখো যদি ফর আর সিন্স কোনো বাক্যে দেখো তাহলে নিবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পরে ভার্বের সাথে কি করবা? আইএনজি। আচ্ছা আমি একটা কথা বলি তোমাদেরকে, একটু দেখার চেষ্টা করো। আমি বলেছি ফর এবং সিন্স থাকলে হ্যাভ বিন হবে এবং হ্যাজ বিন হবে, পরে ভার্বের সাথে আইএনজি। আমাদের সাথে অনেকেই যুক্ত আছো, কখন হ্যাভ বিন হয় কখন হ্যাজ বিন হয় এই বিষয়টাও বোঝো না। আমি কয়েকটা পার্ট লিখে দিচ্ছি, এটি একটু তোমরা একটু নোট করে নাও। যেমন কোনো বাক্যে যদি হি থাকে, সি থাকে অথবা ইট থাকে, অথবা কোনো নাম, ধরো তুমি রূপা, তোমার নাম দেওয়া আছে, অথবা হতে পারে করিম, এইরকম নাম দেওয়া আছে, আমাদের আরও হতে পারে, কিন্তু আর দরকার নেই। এইরকম ওয়ার্ড থাকলে তোমরা হ্যাজ বিনটা ব্যবহার করবা। কি ব্যবহার করবা বলেছি? হ্যাজ বিন। এখন কোয়েশ্চেন হচ্ছে এইগুলা না থেকে যদি এইরকম থাকতো, যেমন দে থাকতো, পরবর্তীতে ইউ থাকতো, এরপরে থাকতে পারতো এরকম প্লোরাল, যেমন স্টুডেন্টস অনেকগুলা বোঝাতো, তো এরকম অনেকগুলা, অথবা আই থাকতো, তাহলে তোমরা নিতে পারতা হ্যাভ বিন। আশা করি বুঝতে পারছো, কি নিতে পারতা? হ্যাভ বিন। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার। তাহলে আবার আমি একটু বলি, কোনো বাক্যে কী থাকলে ফর অথবা সিন্স, মোস্ট ইম্পর্টেন্ট, ফর এবং সিন্স থাকলে বলেছি কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পরে ভার্বের সাথে আইএনজি। কিন্তু কখন হ্যাভ বিন হবে কখন হ্যাজ বিন হবে এই কথাটাও আমি বলে দিয়েছি। আমি কি এখানে একটু ইন্টারপ্রেট করব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমরা দেখো এখানে লিখছি, অলরেডি আমরা লিখছি যে হ্যাভ বিন আর হচ্ছে হ্যাজ বিন। আচ্ছা দেখো তো সিঙ্গেল, সিঙ্গেলের শুরু কি দিয়ে বলো তো? সিঙ্গেল আমি লিখলাম সিঙ্গেল, এস আই এন জি এল, সিঙ্গেল। যারা সিঙ্গেল আছো তাদের কষ্টটা একটু বাড়ায় দিই রাত্রিবেলা। হ্যাঁ এই যে দেখো সিঙ্গেল, সিঙ্গেলের শুরু হয়েছে কি দিয়ে বলো তো? এস। আর যতগুলো সিঙ্গেল ভার্ব থাকে সেইগুলোর শেষে থাকে এস। এই যে দেখো হ্যাজের শেষে কি আছে? এস।
হ্যাঁ, তার মানে অবশ্যই। হচ্ছে যতগুলো সিঙ্গুলার পারসন পাবে, সাবজেক্ট পাবে, সেগুলোর পরে কি বসাবা? হ্যাজ বসাবা। সেগুলোর শেষে কি বসাবা? সেইগুলোর সাথে তোমরা কি বসাবা? হ্যাজ বসাবা। তাইলে দেখো তো, হি সিঙ্গুলার, শি সিঙ্গুলার, ইট সিঙ্গুলার, রূপা, জরিনা, মর্জিনা, করিম, রহিম, যাই থাকুক না কেন, যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি দিব? হ্যাজ উইল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা। ক্লিয়ার কিনা একটু বলো। আশা করি স্যার যেগুলো বলেছে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আবার আরেকটা বিষয়ে আসি। এই যে আমি কথাটা বললাম, কিন্তু এখন আমাদের কিছু কোয়েশ্চেন আছে, তোমরা যে কথাটা খুবই গুরুত্ব সহকারে একটু বোঝার চেষ্টা করো। এখন আমাদের নির্ভর করবে, ধরো ফরও দেওয়া আছে, সিন্সও দেওয়া আছে, কিন্তু কোনো সময় যদি এইরকম থাকে, যেমন আমরা ফর আর সিন্সের উদাহরণগুলোতে আসি, তাহলে সহজেই ধরতে পারবো। যেমন আমাদের এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, যেমন যদি আমরা একটু উদাহরণটা দেখি তাহলে বুঝতে পারবো। এই তো দেখো, সিন্স শব্দটা দেওয়া আছে, আর ব্র্যাকেটে কি দেওয়া আছে? রেইন। তাহলে আমি বলেছি ফর আর সিন্স থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে কে সাবজেক্ট? ইট। ইটের সাথে কে বসে? হ্যাজ। তাহলে দিয়েছি হ্যাজ বিন। কি দিয়েছি? হ্যাজ বিন। পরে ভার্বের সাথে স্যার কি হবে? ভার্বের সাথে হবে আইএনজি। ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে উত্তর হয়েছে হ্যাজ বিন রেইন। আশা করি এটা তোমরা ক্লিয়ার। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা আরেকটা এরকম সেন্টেন্স দেখবো, কিন্তু ওই সেন্টেন্সটার মধ্যে দেখবো তোমরা একটু মিস্টেক, মানে এরকম একটু মিস্টেকের মতো মনে লাগবে। তাহলে আমরা যদি একটু দেখি আমরা আরেকটা সেন্টেন্স। এই তো দেখো, আমি আরেকটা সেন্টেন্স নিয়ে এসেছি। এখন দেখো, এই তো আমাদের দেওয়া আছে ফর। কি দেওয়া আছে? আমরা যদি দেখি এই বাক্যে কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মাঝে ফর দেওয়া আছে। কি যুক্ত আছে? আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ফর যুক্ত আছে। যেহেতু ফর আছে, একটা কথা মনে রাখবা, ফরের ক্ষেত্রে বা সিন্সের ক্ষেত্রে যদি ব্র্যাকেটে বি থাকে, ব্র্যাকেটে কি থাকে? বি, তাহলে অলওয়েজ হ্যাড বিন। কি বসাবো? হ্যাড বিন। মানে হ্যাড বিন বলতে হ্যাজ বিন। অলওয়েজ কি বসাবো আমরা? হ্যাজ বিন। তাহলে আমি কি বলেছি? যদি তুমি দেখো কোনো সময় শুধু ব্র্যাকেটে বি আছে, তখন কিন্তু আইএনজি ফর্মটা আনার দরকার নেই। কি আনার দরকার নেই? আইএনজি। তোমরা এটা মুখস্থ করে নিবা, কোথায় কই থেকে আসলে এত বোঝার দরকার নেই, কারণ আমরা অনেকেই নিয়ে আসি ইংলিশে অনেকটা, যেহেতু বেসিকটা একটু উইকনেস, আমরা আপাতত পরীক্ষাতে পাস করার মতো এরকম এবিলিটি হোক, পরীক্ষা দিয়ে পরে তোমাদেরকে বেসিক বিষয় একটু বোঝাবো। তাহলে আবার একটু আমি বলি, আমরা বলেছি কি, কোনো বাক্যে যদি ফর বা সিন্স শব্দটা দেখি, তাহলে আমাদের মনে রাখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি ফর আর সিন্সের ক্ষেত্রে ব্র্যাকেটে বি লেখা থাকে, সবসময় তোমরা হ্যাজ বিন একবার মুখস্থ বসিয়ে দিবা, দরকারই নেই বোঝার। ঠিক আছে? আশা করি এই দুটা সেন্টেন্স তোমরা ক্লিয়ার। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হ্যাজ বিন। তাহলে যদি সকলে এই রুলটা বুঝে থাকো, কমেন্ট একটু ডান লিখে কমেন্ট করে ডান দাও। লিখো, তোমরা যারা বুঝতে পেরেছো সবাই একটু ডান লিখো। আর আমার ভয়েসটি তোমরা ইতিমধ্যে বলছিলে যে শোনা যাচ্ছে না প্রপারলি, এখন আমার কথা বোঝা যাচ্ছে কিনা সেটাও একটু জানাও। একটু আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। এবং তোমরা এই স্যারের যে অসাধারণ এই টেকনিকটি দিয়েছেন, এটি কি বুঝতে পেরেছো কিনা তোমরা একটু জানাবে। ডান, ওকে। বিলকিস আক্তার ডান, মিল্টন রয় হ্যাজ বিন, ওকে। নীলপরি নীলাঞ্জনা ও নীলাঞ্জনা, আপনি ডান লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা, অনেকেই ডান লিখেছেন। এখন আমরা যদি শেষ করো। এর পরের রুলসটা নিয়ে আমরা যদি কথা বলি, দেখেন এইখানে অলরেডি আমাদের এইখানে লেস্ট আছে। লেস্ট থাকলে আমরা কি ইউজ করি? শুড অথবা মাইট। শুড অথবা মাইট, শুড অথবা মাইট। লেস্ট থাকলে কি দিব? শুড অথবা মাইট। তার মানে কি আছে দেখেন তো, এই লেস্ট দেখার পরে আমরা কি দিব? শুড মিস অথবা মাইট মিস দ্য ট্রেন। শুড মিস অথবা মাইট মিস দ্য কি ট্রেন। আচ্ছা দেখেন, এইখানে ইফ নিয়ে বাক্য আছে, ইফ নিয়ে আমরা এর আগে কথা বলছি। এইবার কথা বলবো হচ্ছে আমরা 13 নাম্বার সেন্টেন্সটা নিয়ে। স্যার 13 নাম্বার সেন্টেন্সটা নিয়ে আমরা কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, তাহলে আমরা যদি 13 নাম্বার সেন্টেন্সটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, তাহলে একটু দেখেন। আচ্ছা দেখেন, একটু দেখেন তো, একটা অসাধারণ একটা ঘটনা ঘটতে যাবে। এবার দেখেন, আমি একটা টেকনিক পড়াইছিলাম, যারা এর আগেও একটা ফ্রি রাইট ফর্ম অফ ভার্বের করছেন, তাদেরকে আমি একটা টেকনিক বলছিলাম। আজরাইল, আমরা কারে ভয় পাই? আজরাইল রে ভয় পাই। এই আজরাইল যখন বাক্যে আমরা দেখব, তখন আমরা কি করব দেখেন। এই যে দেখেন, আমরা এই যে দেখেন, এ জে আর ওয়াই আর ই ওয়াই এল, এই যে আজরাইল, এই আজরাইলকে আমরা যদি বাক্যে কোথাও দেখতে পাই, তাইলে আমরা বসাবো হ্যাভ অথবা হ্যাজ
প্লাস হচ্ছে B3। সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। আমি বলছি কি আজরাইল কি এটা বলবো, A for already, A for already, READY, already, J for just, J for just, A J for just now, just now, just now, R for recently, 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 E for ever, E for ever, Y for yet, Y for yet, আর L ফর হচ্ছে লেটলি, লেটলি, LATELY, লেটলি। আপনারা কি সবাই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। লেটলি, লেটলি, সবাই কি এই আজরাইলের কাহিনীটা বুঝতে পারছেন কিনা বলেন। এই শব্দগুলো যদি আপনি দেখেন বাক্যে কোথাও অলওয়েজ আছে, জাস্ট আছে, জাস্ট নাও আছে, হ্যাঁ। স্ক্রিনটা মিরর হচ্ছে, ওকে, একটু যদি আপনারা দেখেন, একটু যদি দেখেন, আমরা যদি এই বিষয়গুলো একটু মুছে দেই, এই বিষয়গুলো যদি আমরা একটু মুছে দেই তাইলে দেখেন এইখানে যে ঘটনাটা ঘটলো সেটা কি দেখেন। তো আমি যদি আবার এই শব্দটা একটু লিখি, আবার যদি এই শব্দটা লিখি লেটলি, LATELY, লেটলি, দেখেন এই শব্দগুলো থাকলে আমরা কি দিব, হ্যাভ অথবা হ্যাজ দিব, তারপরে বৃত্তি দিব, হ্যাভ অথবা হ্যাজ দিব, তারপরে কি দিব, বৃত্তি। স্যার সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? অবশ্যই স্যার বলছে সুন্দর একটা টেকনিক বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, তাহলে তো আপনি তো ক্লাসটা করাচ্ছেন স্যার, আজরাইল থেকে কি সবাই চলে যাচ্ছে নাকি? কেন, আজরাইলকে ভয় পাওয়ার তো কিছু নাই। এইদিকে দেখেন, এইখানে দেখেন, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব। এখন একটু খেয়াল করেন কি আছে, আজরাইলের আর আছে কিনা দেখেন তো, আজরাইলের আর আছে কি না বলেন, আজরাইলের আর আছে কিনা। এই যে দেখেন আর ফর কি, রিসেন্টলি, আর ফর রিসেন্টলি, আর ফর কি হয়, রিসেন্টলি। তাহলে আমরা কি দিব, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বৃত্তি। এখন দেখেন আমরা বলছিলাম কি যেটা সিঙ্গেল হয়, সিঙ্গেলের সাথে কি হয়, হ্যাজ। দেখেন সিঙ্গেলের শেষে কি হয়, সিঙ্গেল থাকলে হ্যাজ। হি কয়জন, হি বলতে আমরা কয়জনকে বুঝতেছি, একজনকে, তাই তো। হি সে বলতে কয়জনকে বুঝি, একজন। তার মানে কি হবে, হ্যাজ, তারপরে কি দিব, জয়েন, হ্যাজ জয়েন্ট, হ্যাজ জয়েন্ট, হ্যাজ জয়েন্ট। স্যার হ্যাঁ, আমি কি ঠিক বললাম কিনা? হ্যাঁ অবভিয়াসলি উত্তর এটাই হবে। অনেকেই বুঝতে পারছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ধন্যবাদ। এই টেকনিকটা মাথায় রাখেন, আপনার অনেকগুলো প্রশ্নের সমাধান ইনশাল্লাহ হবে। স্যার আমরা কি লাইভটাকে আরো কন্টিনিউ করব? হ্যাঁ লাইভটা আচ্ছা, আমরা বিষয়টা এরকম যে আসলে তোমাদের সাথে অনেকগুলো বিষয় আমরা ডিসকাস করে দিয়েছি। আসলে দেখো অনেকটা রাত্র হয়ে গেছে, স্যার অনেকক্ষণ যাবৎ তোমাদের সাথে ক্লাস নিচ্ছে, পাশাপাশি আমরা অনেকক্ষণ যাবৎ। আসলে বিষয়টা এরকম দেখা যাচ্ছে, আমরাও তো মানুষ, আমাদেরও তো একটু স্বস্তি দরকার। তোমাদের সাথে কিন্তু আমরা বলি, আমি একটা তোমাদের আসলে সিক্রেট বিষয় তোমাদেরকে পাবলিশ করে দিই, আসলে যেটা বলা উচিত না। তোমরা দেখো কোনো ব্যক্তি যদি, তোমরা অনেকেই আমাদের এই টেক্সটে বা কমেন্টে এসে বলতে স্যার আমাদের পেইড ক্লাসগুলো নেন না এরকম, বা মিস দেন, আপনারা ফ্রি ক্লাস নেন। তোমরা একটা জিনিস দেখো, তোমাদের পেইড বেচে তো আমরা ক্লাস নিচ্ছি প্রতিনিয়ত, 3টা করে ক্লাস হচ্ছে, বা কোনো কারণে 1-2টা ক্লাস মাঝে মাঝে মিসিংও হয়ে যেতে পারে। আচ্ছা এর জন্য তো অবশ্যই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু দেখো আমরা যদি পেইডেও না নিই, পেজেও ক্লাস নিই, তাহলে তো এটা তোমাদের উপকারার্থে। তাহলে তোমরা যদি এই ক্লাসগুলো একটু দেখো মনোযোগ সহকারে, তাহলে তো তোমাদের টপিকস ক্লিয়ার হয়ে যাচ্ছে। যারা ডিগ্রি পরীক্ষার্থী আছো তারা খুব টেনশনে আছো, তোমাদের 15 তারিখ পরীক্ষা। এই 15 তারিখের আগে যদি তোমরা দেখো, আমরা রাইট ফ্রম ভার্ব নিয়ে হিউজ পরিমাণ ক্লাস তোমাদেরকে পেজে দিয়েছি। পরবর্তীতে দেখা যাচ্ছে তোমাদের কি করব, রাইট ফ্রম ভার্ব শেষ, যেহেতু আমরা আদার্স একটা টপিকস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে একটা টপিক দেখা যাচ্ছে বারবার পড়াবো, মেহেদি স্যার পড়াবে, আমি আছি, ইমরান স্যার আছে, সকলেই যখন পড়াবো, তোমাদের রুলস যদি মনেও না থাকে, আমাদের মানে কথা শুনতে শুনতে তোমাদের মাথায় মেমোরিতে অলরেডি সেভ হয়ে যাবে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা ক্লাসটা আর বেশি লং করব না। তোমরা আজকের মতো আগামী ক্লাসেও সেম ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে আমাদের ফ্রি ক্লাসে তো যুক্ত থাকবে, যারা পেইড বেচ হচ্ছে তারাও যুক্ত থাকবে। আচ্ছা কোনো কারণে যদি আমাদের ক্লাসটা একটু মিস্টেকও হয়ে যায়, তোমরা একটু মানানসই করে নিবে। কারণ দেখো তোমরা, আমার মনে হয় না এরকম অনলাইন প্ল্যাটফর্ম তোমরা পাবে। প্রতিদিন 3 জন কোয়ালিফাইড টিচার দিয়ে আমরা কিন্তু ক্লাস নেওয়া। স্যার আপনি আপনার কথা সূত্র ধরে যদি বলি, আমাদের কোনো পেইড ব্যাচের ক্লাস অদ্যাবধি হয়তোবা না হওয়ার রেকর্ড নেই। হয়তোবা হয়েছে, তো কথা ছিল 4টায়, হয়েছে 4:20 অথবা 4:10 না, অথবা 7টায় ছিল। প্রশ্ন হচ্ছে আমার ক্লাসটা মাঝে মধ্যে মিসিং হয়ে যায়, দেখা যাচ্ছে খুব সকালে যেহেতু আসতে হয়। আমি
মানে যদি হয়ে যায় তাহলে আমি তোমাদের সামনে স্যারকে আমি একটু শাসন করতে চাই। স্যার, ওরা বাচ্চা মানুষ, ওদেরকে এইভাবে ঠকায়েন না। আপনি যদি কোনো কারণে টাইমলি ক্লাসটা নিতে নাও পারেন, আমরাও তো মানুষ, টাইমলি নাও নিতে পারেন, তাহলে নেক্সট টাইম ওই দিনেই অন্য একটা শিডিউলে ওদেরকে নিয়ে নেবেন ক্লাসটা। অবশ্যই আমরা এবং ক্লাসটা নিয়ে নিব। পূর্বে থেকেই ওদেরকে নোটিফিকেশন দিয়ে রাখবেন 1 ঘন্টা আগে যে আমি এই পরবর্তী ওইটায় তোমাদের ক্লাস নিব। আমি কিন্তু তোমাদের সামনে আচ্ছা, স্যারকে একটু বকে দিলাম, যাই হোক। আমার বন্ধু মানুষ, আমি বকে দিলাম। ইনশাআল্লাহ স্যারের ক্লাস আর মিস হবে না। আর আমাদের জন্য, ইমরান পাবলিকেশনের জন্য, হ্যাঁ, তোমরা দোয়া করবে যাতে করে তোমাদের মতো স্টুডেন্টদের পাশে আমরা যেভাবে ছিলাম। ইমরান পাবলিকেশন, ইমরান স্যার কর্ণধার, আমাদের বস, আমাদের আইকন, উনি যেভাবে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও যেন তোমাদের সাথে থাকতে পারেন এই ইমরান স্যার এবং ওই প্রতিষ্ঠানের আমরা সর্বোচ্চ মঙ্গল কামনা করি। আর বিশেষ করে বলতে চাই, আজকে এরকম অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে যারা এখন পর্যন্ত আমাদের সাজেশন বা বই পাওনি। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমরা সাজেশন অর্ডার দিয়েছিলাম, পাইনি। বিষয়টি হচ্ছে আমরা বুকিং করে প্রায় 2 দিন আগে বইগুলো পাঠিয়ে দিয়েছি, হয়তোবা কুরিয়ারের কোনো প্রবলেম থাকার কারণে আপনার হাত পর্যন্ত এখনো বইগুলো পৌঁছায়নি। আপনাদেরকে বলবো যে বইগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যারা এখনো বই পাননি, আপনাদের প্রিপারেশনকে আরো বহু গুণে বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা বই অর্ডার করুন, বইটা হাতে নেন, তাহলে আপনারা আমাদের ক্লাসটাকে আরো কয়েক গুণ বেশি বুঝতে পারবেন। কারণ আমরা এইখানে যতক্ষণ পড়াই, এই পড়াতেই শেষ নয়। আপনি যদি এই বইটা নিয়ে একটু ডিল করেন, আপনার প্রবলেমগুলো বের হবে, আপনি আমাদের সাথে ডিসকাস করতে পারবেন। আর যারা এখনো ভাবছেন নতুন শিক্ষার্থী আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে, আপনারা ভর্তি হতে পারেন। ভর্তি হতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এইখান থেকে বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান এবং হ্যাঁ, অবশ্যই সবার শুভকামনা রেখে সবার জন্য আশীর্বাদ থেকে আমরা এখানে শেষ করছি। আপনারা মনোযোগ সহকারে পড়তে থাকেন, আশা করি সৃষ্টিকর্তা আপনাদের মনের আশা পূরণ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ রেখে এখানেই আমরা আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।